তিস্তার জল বন্টন চুক্তির মতোই কি শেষ পর্যন্ত গঙ্গার জল বন্টন চুক্তিও ভেস্তে যেতে পারে? এই তিস্তা ইস্যুতে ভারত এবং বাংলাদেশের মধ্যে যে কূটনৈতিক চাপানুতর শুরু হয়েছিল তারই প্রভাবে কি আজকের এই ভারত এবং বাংলাদেশের সাধারণ মানুষের মধ্যে এই তীব্র বৈরিতা দূরত্ব? গঙ্গার জল বন্টন চুক্তির ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের আদৌ কি ইতিবাচক মানসিকতা রয়েছে? মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা নরেন্দ্র মোদী কি আলোচনার টেবিলে বসতে পারবেন? বিশ্বের 30 কোটি বাঙালির মধ্যে বড় অংশ পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশে। এই বাঙালি সত্তার ওপর কি কোনো রাজনৈতিক বা গভীর ষড়যন্ত্র চলছে? প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আজ প্রাসঙ্গিক প্রসঙ্গে প্রাসঙ্গিকভাবেই আলোচনার বিষয় তিস্তার জল বন্টনের মতোই অনিশ্চিত হয়ে পড়েছে ভারত এবং বাংলাদেশের মধ্যে গঙ্গার জল বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গটি। আর আপনাদের সঙ্গে প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে রয়েছেন প্রথম কলকাতার ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, তুমি গতকালকে লোকসভায় তৃণমূল কংগ্রেসের একজন সাংসদ, রাজ্যসভায় তিনি যেভাবে বলেছেন, এরপর তুমি একজন সাংবাদিক হিসেবে তোমার বিশ্লেষণ কি? দেখো, প্রথম কথা বলি যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি লোকসভায় যে প্রস্তাবটা তুলেছে, যে প্রসঙ্গটা তুলেছে, প্রসঙ্গটা গঙ্গা পানি বন্টন চুক্তি অবরুদ্ধ হয়ে যাবে কিনা সেটার চাইতেও রাজ্যকে গুরুত্ব দিয়ে যে কোনো প্রেক্ষাপটে সেটা আলোচনা করা সাপেক্ষ, সেটাই বিশেষ করে বলতে চেয়েছে। তার একটাই কারণ, তুমি জানো যে 1983 সালে তিস্তা জলবন্টন চুক্তি নিয়ে যে প্রাথমিক পর্যায়ে একটা সিদ্ধান্ত হয়েছিল সেটা কিন্তু আজও বাস্তব হয়নি। তার একটা কারণ, সেটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা ব্যাহত হতে পারে, বিশেষ করে কৃষিজীবী, পানীয় জলের সমস্যা হতে পারে, এই সব কারণে। কিন্তু এই জাতীয় কোনো সিদ্ধান্ত নিতে গেলে সেখানকার ভৌগোলিক অবস্থানগত মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন কতটা ভঙ্গুর হতে পারে কিনা, বা সেখানকার প্রশাসন, সেই রাজ্যের প্রশাসনের সঙ্গে কথা বলার প্রয়োজনীয়তার কথা বারবার রাজ্যের তরফ থেকে কিন্তু বলা হয়েছে। 2011 সালে যখন মনমোহন সিং বাংলাদেশ সফর করেছিলেন, সেখানেও কিন্তু এটা প্রস্তাবের ব্যাপারে একটা খসড়া দেওয়া হয়েছিল, কিন্তু সেটা কিন্তু আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। দেখো, 2024 সালে যতদূর সম্ভব আমার মনে পড়ছে মার্চ মাসের দিকে তিনি এসেছিলেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এবং প্রধানমন্ত্রীর সঙ্গে হায়দ্রাবাদ হাউসে গুরুত্বপূর্ণ বেশ বৈঠক হয়েছিল। সেখানে সবকিছু চুক্তি বাস্তবায়নের ক্ষেত্রে তিস্তা পানি বন্টন চুক্তি নিয়ে কিন্তু গুরুত্বপূর্ণ আলোচনা এগিয়েছিল। সেই জায়গা থেকে পরবর্তী সময় জুলাই মাসেই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আবার দিল্লিতে তিনি একটি চিঠি পাঠান যে এই বিষয়ে কিছু করতে গেলে রাজ্যের সঙ্গে 2024 সালে আলোচনা করে কিন্তু কিছু করার দরকার। তার বক্তব্য চিঠিতে তিনি বলেছিল পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষের জীবন জীবিকা, কৃষিজীবী কিন্তু ব্যাহত হতে পারে, পানীয় জল, বিদ্যুতের সমস্যা হতে পারে এবং সেচ কাজের ক্ষতি হতে পারে। তো সেই বিষয়টি গঙ্গার পানি বন্টন চুক্তি 29 বছর কভার করে 2026-এর 12 ডিসেম্বর গিয়ে 30 বছর পূর্ণ হবে। আমরা দেখেছি যে চলতি মাসেই কিন্তু 3রা মার্চ ওপার বাংলা থেকে নদী কমিশনের কর্মকর্তারা এসেছিলেন এবং এখান থেকে দিল্লি থেকেও এসেছিলেন, সেখানেও বৈঠক হয়েছে। কিন্তু এবারেও কিন্তু বৈঠকে কিন্তু রাজ্যের সঙ্গে কোনো গুরুত্বপূর্ণ আলোচনা হয়নি, যদিও সেচ দপ্তরের প্রিন্সিপাল সচিব ছিলেন পরবর্তী 6-7 মার্চে যে বৈঠক হয়েছিল কলকাতার বৈঠকে। কিন্তু সার্বিকভাবে গতকাল ঋতব্রত বন্দ্যোপাধ্যায় লোকসভা যেটা বলেছেন যে যা কিছুই করা হোক রাজ্যের সঙ্গে আলাপ আলোচনা করে সেখানকার মানুষের সমস্যা কি আছে, সেখানকার জনপ্রতিনিধিরা যেটা জানাচ্ছেন সেটা সরকারি তরফে সেটা নিয়ে পর্যালোচনা করে রাজ্যের সঙ্গে একটা কথোপকথন করে সহমতের ভিত্তিতে কাজটা এগোলে ভালো হয়। পশ্চিমবঙ্গ সরকার কিন্তু বাংলাদেশ পানি পাক এটা কিন্তু চায় না এমন না, কিন্তু উভয় পক্ষের মধ্যে একটা মতানৈক্য যেন কোনো না হয়, সহমতের ভিত্তিতে কাজটা করার কিন্তু আবেদন সেটা উনি লোকসভায় যেমন রেখেছেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু জুলাই মাসে সেটা জানিয়েছেন। সার্বিক পরিস্থিতি এই মুহূর্তে যা পানি বন্টন চুক্তি, গঙ্গার পানি বন্টন চুক্তি ব্যাহত হবে কিনা সেটা কিন্তু এখনই বলা যাচ্ছে না, কিন্তু সহমতের ভিত্তিতে যে কোনো কার্যকারিতা করতে গেলে সেটা যেন আলাপ আলোচনা হয় সে কথাটাই কিন্তু তিনি বলতে চেয়েছেন। আমি তোমার এই পুরো বক্তব্য থেকে আমার নিজের কয়েকটি প্রশ্ন আছে। প্রথমত হচ্ছে, তুমি বলছো যে বাংলাদেশের মানুষ ন্যায্য জল না পান সেটা পশ্চিমবঙ্গের অবস্থান নয়। এখানে আমার পরিষ্কার একটি প্রশ্ন এবং আমার নিজস্ব বিশ্লেষণ আছে যে তাহলে বাংলাদেশের মানুষ এই ন্যায্য অধিকার, এই তাদের যে জল বন্টন এবং তাদের যে জলের ন্যায্য হিস্সা সেটা পাচ্ছেন না কেন? এক, লোকসভা বা রাজ্যসভাতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় যে প্রসঙ্গটি আলোচনা করেছেন সেখানে পরিষ্কার করে তাদের অবস্থান, তাদের দলনেত্রীর অবস্থান ব্যাখ্যা করেছেন। যদ্দূর আমি জানি সেটা হচ্ছে যে মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী
পরিষ্কার অবস্থান, উত্তরবঙ্গের মানুষকে বঞ্চিত করে কোনো ধরনের এগ্রিমেন্ট মমতা বন্দ্যোপাধ্যায় থাকাকালীন সময় তিনি বলেছেন আমি বাঁচাকালীন সময় এগ্রিমেন্ট করতে দেয়া হবে না। যদি এই কথা তিনি বলেছেন যেহেতু, তারপর তার অবস্থান কি করে বাংলাদেশ জল পাক সেটা হয়। দ্বিতীয়ত হচ্ছে যে তার অবস্থান 2011 সালেও যে তিস্তার জল নিয়ে ডক্টর মনমোহন সিং এর বাংলাদেশ সফর, এবং ওই সময় যে তার অনর অবস্থা, বাংলাদেশের সফর সমস্ত শিডিউল তৈরি হওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় ওই সময়কার আমাদের রাজ্যের সবেমাত্র কয়েক মাস আগে মুখ্যমন্ত্রী হয়েছেন, তার তখন একেবারে পুরো দেশ জুড়ে, বাংলাদেশ জুড়েও কিন্তু একটা স্বতঃস্ফূর্ত মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য একটা স্বতঃস্ফূর্ততা ছিল, এবং সবাই প্রত্যাশা করেছিলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত এই চুক্তির ক্ষেত্রে তার ইতিবাচক ভূমিকা। কিন্তু দেখা গেল কি একটা পুরো বিষয়টি একটু পণ্ড, এই শব্দটি আমি খুব সচেতন ভাবে ব্যবহার করবো, কারণ ওই সময় গণমাধ্যম খাটলে খোদ আনন্দবাজার, নাম করে বলছি, বাংলাদেশের প্রথম আলো, ডেইলি স্টার, হিন্দু, টাইমস অফ ইন্ডিয়া, সমস্ত কাগজে কিন্তু এই ধরনের ভাবে খবর হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তিতে ভেস্তে গেল তিস্তা চুক্তি, এরকম ভাবে বলা হয়েছিল। তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থানগত দিক থেকে ধোঁয়াশা থাকার তো কোনো, আমার মনে হয়, আমি একজন সাংবাদিক হিসেবে বা বিশ্লেষক হিসেবে আমার কাছে মনে হয় না মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কোনো ধোঁয়াশা রয়েছে। সুতরাং তোমার সঙ্গে আমি একেবারে পুরোপুরি একমত হতে পারলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় চান বাংলাদেশের মানুষ তাদের ন্যায্য জলের অধিকার পাক। যদি এইটাই তুমি জাস্টিফাই করো যে তিস্তার জল বন্টন চুক্তির ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনর অবস্থার কারণে সম্ভবত গঙ্গার জল বন্টন চুক্তির নবায়ন প্রসঙ্গে কেন্দ্রীয় সরকার খানিকটা তৃণমূল কংগ্রেসের নেত্রী বা পশ্চিমবঙ্গ রাজ্য প্রশাসনকে খানিকটা এড়িয়ে চলেছেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে। যদি বলি তোমাকে, প্রতিবেশী রাষ্ট্র পানি পাক বা না পাক এটা দেশের কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্ত, কিন্তু দেশের কেন্দ্রীয় সরকার যেখান থেকে পানিটা বেরোবে সেইখানকার ভৌগোলিক অবস্থানগত, সেখানকার মানুষের জীবন জীবিকা, সেখানকার সেচ, সেখানকার বিদ্যুৎ, সেখানকার সার্বিক বিষয়টি পর্যালোচনা সবার আগে করবে, নিজের ঘরেরটাকে দেখবে। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে তুমি যদি একদম সরাসরি বলো, মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিলেন বানানোর চেষ্টা করা হচ্ছে। 30 বছর পূর্ণ হতে যাচ্ছে গঙ্গার পানি বন্টন চুক্তি। গঙ্গার পানি বন্টন চুক্তির যদি ইতিহাসটা দেখো, সেই সময় তৎকালীন সময় কিন্তু রাজ্যকে পুরো প্রাধান্য দিয়ে কাজটা করা হয়েছিল, রাজ্যের সহমতের ভিত্তি। তাহলে তিস্তা পানি বন্টন চুক্তি কেন রাজ্য সরকারের, রাজ্যের মুখ্যমন্ত্রীকে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য পণ্ড হয়ে গেল? এটা হতে পারে না। সিদ্ধান্তটা নেবে ভারত সরকার, কিন্তু ভারত সরকার তার রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে সমন্বয় গড়ে তবে তো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে সমন্বয়। তাহলে আমি প্রশ্ন করব, তিস্তার ক্ষেত্রে সমন্বয়ের অভাব কি ছিল? তিস্তার ক্ষেত্রে তো তাকে পয়েন্ট টু পয়েন্ট জানানো হয়েছিল, এটা কিন্তু সরকারিভাবেই বলা হচ্ছিল, যেমন পরস্পরের বিরুদ্ধে চিঠি চালাচালি হচ্ছিল। তিস্তা নিয়ে নদী কমিশন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেই নদী কমিশনের রিপোর্ট কোথায়? আমরা এখনো পর্যন্ত সেই আলোর মুখ দেখেনি। এবার তুমি বলছো যে মমতা বন্দ্যোপাধ্যায়কে ভিলেন, আর ঠিক আছে, রাজনৈতিকভাবে তুমি কথাটা খুব যৌক্তিকভাবে বলতেই পারো, বা আমাদের শুনতেও ভালো লাগবে নিশ্চয়ই, বা আমাদের সকলের মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক পন্থী তাদের শুনতে ভালো লাগবে যে না, মমতা বন্দ্যোপাধ্যায়কে রাজনৈতিকভাবে ভিলেন। কিন্তু আমাদের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতে যেভাবে গঙ্গার জল বন্টন চুক্তি হয়েছিল 1996 সালের 12ই ডিসেম্বর, ঠিক সেই রকম ভাবে কেন তিস্তার জল বন্টন চুক্তিতে সম্মত করা গেল না মমতা বন্দ্যোপাধ্যায়কে? ব্যক্তিগত অভিমত, প্রক্রিয়াগত সিস্টেমের এখানে অভাব রয়েছে। আমার মনে হয় গঙ্গা, আমি এখন দায়িত্ব নিয়ে বলছি, গঙ্গার এই যে তৃণমূল কংগ্রেসের যে সাংসদ, যেটা রাজ্যসভার সাংসদ পার্লামেন্টে বলেছে, তার এই বলাতে আমার ব্যক্তিগত অভিমত, সেটা সময় বলবে। গঙ্গার পানি বন্টন চুক্তি রোধ হবে না যদি ভারত বাংলাদেশের সম্পর্কের উদ্ভূত পরিস্থিতি কোনো খারাপ জায়গায় না যায়। যা আছে এই জায়গায় যদি থাকে, গঙ্গার পানি বন্টন চুক্তি কখনোই বন্ধ হবে না। এটা রিনিউ। কিন্তু গঙ্গার পানি বন্টন চুক্তির যে প্রসেস, যে প্রক্রিয়া ছিল, আমি মনে করি, এটা আমার ব্যক্তিগত অভিমত, আমার মতের সঙ্গে অন্য লোকের নাও মিলতে পারে, তিস্তার পানি বন্টন চুক্তির ব্যাপারে কেন্দ্রের সরকারের প্রক্রিয়াগত ভুলের কারণে, রাজনীতিকরণের কারণে কিন্তু এটা হচ্ছে। এটা কিন্তু পররাষ্ট্রনীতির ক্ষেত্রে ভারত বাংলাদেশের সঙ্গে এই বিষয়ে আলাপ আলোচনা সবকিছু করার আগে মমতা বন্দ্যোপাধ্যায় মানে রাজ্যের প্রধানের সঙ্গে সমন্বয়টাকে সাধন করে কোনো রকম সমস্যা হবে না, সবকিছু করে নিয়ে, সেটাই কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় লাস্ট চিঠিতেও তাই বলেছে। কিন্তু আমি বলছি যে রাজনীতি মানে কি কংগ্রেস ও তৃণমূল কংগ্রেসের সঙ্গে রাজনীতি করলো? কারণ 2011 সালে তো আর বিজেপি ছিল না। না, আমি বললাম কেন্দ্র এবং কেন্দ্রের সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের তো এই বিষয়ে নিয়ে রাজনৈতিকরণ তো, আর ওই সময় মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে যখন মুখ্যমন্ত্রী হচ্ছিলেন, তার অ্যালায়েন্স পার্টি ছিল কংগ্রেস। তখন কেন্দ্রের সঙ্গে তার সেই একই দল, কেন্দ্রের সঙ্গে রাজ্য প্রায় এক, মানে ডাবল ইঞ্জিন সরকার। তখন কংগ্রেসের সরকার কেন্দ্রে, আর রাজ্যে কংগ্রেসের
কংগ্রেসের সঙ্গে জোট সরকার তৃণমূল কংগ্রেসের। সুতরাং শুরুতেই যখন আমরা 2011-তে যখন একেবারে অঙ্কুরেই বিষয়টি বিনষ্ট হলো, আমি ধরে নিলাম তোমার পরবর্তীতে 2014-তে বিজেপি নরেন্দ্র মোদী সরকার কেন্দ্রে এলেন এবং তারপর তাদের সঙ্গে দ্বৈরথ শুরু হলো, সম্পর্কে টানাপোড়েন শুরু হলো। কিন্তু বিষয়টি তো 2014 সালের পর হয়নি, বিষয়টি হয়েছে 2011 সালে। ওই সময়কার সরকারের সঙ্গে ডাবল ইঞ্জিন সরকার কংগ্রেসের সেন্ট্রাল, আর এখানে কংগ্রেসের সঙ্গে তৃণমূল কংগ্রেসের অ্যালায়েন্স সরকার রাজ্য। তাহলে শুধুই আমি বিষয়টিকে আমি ঠিক এই লজিক বা এই যুক্তিটাকে আমি মানছি না। পরবর্তীতে 2014 সালের পর আমি এটা অনেকাংশে তোমার সঙ্গে একমত যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার যে রাজনৈতিক অবস্থান, কঠোর মনোভাব, তাকে আমরা অকলমে অগ্নিকন্যা হিসেবেই আমরা জেনে থাকি, কারণ তিনি বিভিন্ন আন্দোলনের নজির গড়েছেন এবং তৃণমূল কংগ্রেস এমন একটি দল যে দলটি খোদ 34 বছরের একটি রাজনৈতিক শক্তিকে একেবারে সমূলে গণতান্ত্রিক উপায়ে উপড়ে ফেলেছেন। সেটা তার রাজনৈতিক প্রজ্ঞা, বিচক্ষণতা। কিন্তু এটা আমার মানতে কষ্ট হচ্ছে যে 2011 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে রাজনৈতিক দূরত্ব ছিল কেন্দ্রীয় সরকারের। এইটা আমার কাছে মানতে কষ্ট হচ্ছে। এবার তুমি সেটা বলো। দেখো, আমি তোমাকে বলি, যদি ডাবল ইঞ্জিন সরকার, কেন্দ্রের সরকার এবং রাজ্যের সরকার দুজনেই যদি একই থাকে, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলের মানুষ, তাদের জীবন জীবিকা, তাদের সেচ, তাদের কৃষি, তাদের বিদ্যুতে সমস্যা হতে পারে। সেইখানে কোনো রাজনীতিকীকরণ, মানে সেন্ট্রালে আমরা ক্ষমতায়, রাজ্যে আমরা ক্ষমতায়, এটা ভাবলে হবে না। এখানে একটা ভোট, এবং এটা আমার বিশ্বাস এটা কোনো ইগো না রেখে আঞ্চলিকভাবে আঞ্চলিক সমস্যাটা শুনে এটা যদি কেন্দ্রের সরকার যদি রাজ্যের সঙ্গে বসে এটা মিটিয়ে নেওয়া। আমি বললাম শুধু রাজ্যটা তো রাজ্যের প্রশাসন সামলায়, কেন্দ্রের প্রতিনিধিরা এসে রাজ্যের এই যে স্টেক হোল্ডারদেরকে ম্যানেজ করা তো আমার মনে হয় না কোনো লজিক্যালি কোনো পন্থা হতে পারে। রাজ্য সরকারি বিষয়গুলো, আমি বলতে চাইছি না যে চুক্তি করুক, বা আমি বলতে চাইছি না যে সুবিধে অসুবিধে উপেক্ষা করে কোনো চুক্তি হোক, কিন্তু এই যে জলপ্রবাহ, তার যে ন্যায্য হিস্সা, উপর থেকে জলপ্রবাহ নিচে যাবে, সেই যে মাঝখানে জলটাকে ডাইভার্ট করে দিয়ে রেখে দেয়া, এইটা তো আন্তর্জাতিকভাবে আইনের পরিপন্থী। সেটা কেন্দ্রের সরকারের এবং সে কেন্দ্র কেন, রাজ্য সরকারের বোঝা উচিত। শুধু কেন্দ্র কেন বুঝবে, রাজ্য সরকারও। আমি শুধুমাত্র আমার প্রতিবেশীদের সঙ্গে, আমি যদি আমার পাশের বাড়ির তাকে আমি না খেয়ে রাখি, পাশের বাড়ির মানুষকে আমি জল না দিয়ে থাকি, তাহলে আমি আমার বাড়িতে জলের লাইন গিয়েছে, আমি পাশের বাড়ির লোককে জল দেব না, এটা কিভাবে সম্ভব? বিষয়টা জল কি, আমি যতটা বিশ্বাস, আমি ব্যক্তিগতভাবে আমার অভিমত, মমতা বন্দ্যোপাধ্যায় পানি অবশ্যই দিতে চান, দিতে না চাওয়ার কোনো জায়গা নেই, কিন্তু কোনো রকম টেকনিক্যাল পয়েন্ট, তার যে দাবি, সে কিন্তু কোথাও বলেনি জল দেব না। আমার রাজ্যের মানুষের স্বার্থ, জল দেব না। আমি আমার বলছি তোমাকে থামিয়ে দিয়ে, আমি ভীষণ এই বিষয়টি ভীষণ স্টাডি করেছি। জল দেব না মানে জল দেব না মানুষকে বলতে হয়। তিনি নিজে লোকসভা নির্বাচনী প্রচারে গিয়ে উত্তরবঙ্গের মালদাতে উনি সভা করেছেন এবং তিনি পরিষ্কার বলেছেন, ওখানকার কৃষকদের এবং ফারাক্কার আশেপাশে যারা আছে তাদের উনি একদম পরিষ্কার করে বললাম যে উনি বলেছেন যে এই কেন্দ্রীয় এই সিদ্ধান্তের বিষয়ে, এই গঙ্গার জল বন্টনের ফলে যে সামগ্রিকভাবে এখানে জীববৈচিত্র্যের প্রভাব পড়েছে, সেচ কাজে বাধা রয়েছে, এবং ড্রেজিং এর জন্য যে কেন্দ্রীয় সরকার যে বিপুল অর্থের বরাদ্দ করা হয়েছিল সেটা না দেওয়ায় সামগ্রিকভাবে এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য সাধারণ মানুষকে তিনি নির্দেশ দিয়েছিলেন। তাহলে ঘুরিয়ে এই বিষয়টিকে আর বলার অপেক্ষা রাখে যে তিনি এই চুক্তির পক্ষে না বিপক্ষে তার অবস্থান। বিষয়টি ইগো যেমন রয়েছে কেন্দ্র এবং রাজ্য সরকারের মধ্যে, এবং তার থেকে বড় আমার যেটা মনে হয়েছে, তার থেকে বড় সংকট বা হচ্ছে যে ভোটের রাজনীতি উত্তরবঙ্গে। আসলে আমাদেরকে উত্তরবঙ্গের মানুষকে ম্যানেজ করতে হবে। উত্তরবঙ্গের মানুষের, এই অঞ্চলের মানুষকে, যারা যে এই অববাহিকা, এই তিস্তা বা গঙ্গা অববাহিকায় যে মানুষগুলো বা যে এলাকাগুলো রয়েছে, সেই এলাকাগুলোর সামগ্রিকভাবে খেটে খাওয়া মানুষকে আমাদেরকে ইমোশনাল ভাবে তাদেরকে সংঘবদ্ধ করতে হবে, কারণ আমাদের দিন শেষে আমরা সবাই ভোটের রাজনীতি করি। হ্যাঁ, এবং এই যে এখানটাই হচ্ছে সংকট। পরমাশিস, সেটা তুমি আমার সঙ্গে একমত হতে পারো বা না হতে পারো, আমাদের এই মুহূর্তের আলোচনার বিষয় যে এই সংকটের কারণে আমাদের প্রতিবেশী দুই দেশের সঙ্গে সাধারণ মানুষের সঙ্গে একটা তুমুল বৈরী পরিস্থিতি তৈরি হয়েছে, এবং যার ফলশ্রুতিতে সার্বিকভাবে এখন বাংলাদেশের অভ্যন্তরে তুমুল ভারত বিরোধিতা প্রকট আকার ধারণ করেছে। এবার তো আমাদেরকে সেই
সেই ঠেলাটা আমাদেরকে সামলাতে হচ্ছে, ভারত কেন্দ্রীয় সরকারকে সামলাতে হচ্ছে। এবং আমি যদি কোনো ভুল না করে থাকি, পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এই বিষয়ে বিশেষ করে পরিষ্কার বলছি, বাংলাদেশিদের এখানে পর্যটন ব্যবস্থা বাংলাদেশি নাগরিকদের না আসার ফলে, অর্থাৎ পর্যটন ভিসা না দেওয়ার ফলে উদ্ভূত পরিস্থিতির পরিপ্রেক্ষিত গত বছরের 13ই আগস্ট থেকে যে ভারত সরকার সাধারণ ভিজিট ভিসা বন্ধ রেখেছে, এর ফলে সবচাইতে বেশি ক্ষতিগ্রস্ত যে রাজ্যটি হয়েছে সেই রাজ্যটির নাম পশ্চিমবঙ্গ। এবং পশ্চিমবঙ্গ এবং এই রাজনীতি বা কূটনৈতিক কারণে যাদের সঙ্গে যাদের সবচাইতে বেশি বিভেদ হয়েছে, দূরত্ব তৈরি হয়েছে, সেই কোন রাজ্যের মানুষ? পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গ। এবং আজকে এখনো পর্যন্ত যে প্রোপাগান্ডা, গুজব, পাল্টা অভিযোগ যা হচ্ছে এই দুই বাংলার মানুষের মধ্যে হচ্ছে, তাহলে আমরা কি পেলাম আর কি হারালাম, সে বিষয়টি আমার মনে হয় আমাদের আলোচনায় আসা উচিত। তুমি বলো। আমি একটা জিনিস বলি, পশ্চিমবঙ্গে বাংলাদেশি পর্যটকরা আসতে পারছে না, ভারত সরকার ভিসা দিচ্ছে না উদ্ভূত পরিস্থিতির কারণে। বলা হচ্ছে নিরাপত্তার স্বার্থ, অবশ্যই নিরাপত্তার স্বার্থ তো দেখবি, কিন্তু পশ্চিমবঙ্গ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে অর্থনৈতিকভাবে। এটা কোনো বলার অপেক্ষা রাখে না। আমরা বহুবার আমাদের প্রথম বাংলা, কিন্তু এটা কারণটা কি? আমি এগুলো নিয়ে আমরা অ্যাপোস্টেট করেছি, কিন্তু আজকের এই বিদ্বেষ, ভারতের প্রতি বৈরিতা, সাধারণ মানুষের অসন্তুষ্টি বাংলাদেশের, সে কারণটা বিশ্লেষণ করতে হবে পরমাশিস। সেটা কারণটা তো বিষয়টা হচ্ছে তিস্তা পানি বন্টন চুক্তি, তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কারণে হচ্ছে কেন্দ্রীয় সরকারটা বোঝাচ্ছে এটা তো রাজনীতিকরণ করছে। আমি সেটাই বললাম যে এই রাজনীতির ফলে কি হচ্ছে, বাংলাদেশিরা বুঝুক, তাহলে বাংলাদেশি নাগরিকরা বুঝুক যে ভিসা তো দেওয়ার মালিক তো মমতা বন্দ্যোপাধ্যায় নয়, ভিসা তো দেবে কেন্দ্রের সরকার এক্সপোর্ট ইম্পোর্ট করছে। তাহলে শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে বিদ্বেষ কেন? তাহলে সরাসরি ভারতের উপরে বিদ্বেষ হচ্ছে। এটা তো বুঝতে হবে। পানি বন্টন চুক্তিটা একটা অন্য ইস্যু, ভিসা না দেওয়াটা একটা অন্য ইস্যু। একদম নয়, তোমার মতের সঙ্গে আমি ভিন্ন মত পোষণ করেছি। একটার সঙ্গে একটা সংযুক্তি রয়েছে। আজকের এই পরিপ্রেক্ষিত তৈরির পেছনে অন্যতম কারণ বাংলাদেশের অভিন্ন নদীর ন্যায্য, বাংলাদেশিরা বলছেন যে তারা ন্যায্য জলের হিস্সা বা অধিকার তারা পাচ্ছেন না, তাদেরকে বঞ্চিত করা হয়েছে। এইটি একটি অন্যতম কারণ, সম্পর্ক, ক্রোধ। এবং সে কারণে আজকে যেহেতু আমরা দীর্ঘ 2-2.5 দশক ধরে বাংলাদেশের গণমাধ্যম, বাংলাদেশের সাধারণ মানুষ এবং বাংলাদেশের রাজনীতিক এবং বাংলাদেশকে ফলো করি, সে কারণে দায়িত্ব নিয়ে এই কথা বলবার অধিকার। এবং আমি একজন পর্যবেক্ষক হিসেবে বলবো যে আজকে এই যে 2024-এর 5 আগস্টের পর রাজনৈতিক স্থান পতন এবং তার আগে থেকেই যে মানুষের মধ্যে, বাংলাদেশের মানুষ, এক শ্রেণী মানুষের মধ্যে, আমি বলবো অধিকাংশ মানুষের মধ্যেই যে ভারতের প্রতি তীব্র বিদ্বেষ, ক্ষোভ, এর অন্যতম যতগুলো কারণ থাকবে তার মধ্যে একটি অন্যতম কারণ তিস্তা জল বন্টন চুক্তি এবং সেটি না হওয়াতে। এবং এটাকে কোনোভাবেই তুমি সামগ্রিকভাবে এই বর্তমান পরিস্থিতির থেকে তুমি আলাদা করতে পারবে না। আজকে ভিসা একটি অন্যতম ইস্যু, কিন্তু এই ইস্যু তিস্তার জল বন্টন চুক্তি না হওয়ার সঙ্গে পুরোপুরি সংযুক্ত, মানে এক। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা এবং আপনাদের সঙ্গে আমি সুব্রত, সঙ্গে রয়েছেন আলোচক, বিশ্লেষক, সাংবাদিক পরমাশিস। আমরা চেষ্টা করছি একেবারে পয়েন্ট টু পয়েন্ট ধরে এই তিস্তার জল বন্টন চুক্তি না হওয়ার পেছনে একেবারে সুনির্দিষ্টভাবে রাজনৈতিক কারণ, এই রাজ্য এবং কেন্দ্রের মধ্যে ইগোর লড়াই এবং অবশ্যই এর পেছনে কূটনৈতিক সম্পর্কের উত্থান এবং পতনের বিষয়টিও রয়েছে। সবচাইতে বড় বিষয়টি হচ্ছে যে ভোটের রাজনীতি। এবং যারা রাজনীতি করেন তাদের তো মুখ্য উদ্দেশ্য থাকে ভোট, এবং ভোটের ক্ষেত্রে স্থানীয় ইস্যুগুলোকেই রাজনীতিরা সবসময় সামনের দিকে আনবার চেষ্টা করেন এবং সেই স্থানীয় ইস্যুকে ঘিরেই কিন্তু ভোট মেশিনারিজ বা ভোট বাক্সে ভোট পড়ে। সেই অঙ্ক থেকেই রাজনৈতিক দলগুলো আমাদের রাজ্যে, কেন্দ্রে রাজনৈতিক দলগুলো তাদের মতো করে এটাকে ভোট বাক্সে যাতে নিজেদের পক্ষে ভোট যায় সে কারণে তারা তাদের মতো করে প্ল্যান করে এটি করেছেন। কিন্তু আখেরে আমাদের রাজ্য বা কেন্দ্রের যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন তাদের কাছে আমাদের প্রশ্ন হচ্ছে যে আসলে এই ধরনের সংকট তৈরি করতে, এই আজকের যে চলমান সংকট, এই তৈরির পেছনে কিন্তু এগুলো বড় ভূমিকা পালন করেছে। তাই আগামীতে এই ধরনের চুক্তি করার ক্ষেত্রে রাজ্য এবং কেন্দ্র তাদেরকে সমন্বয় করতে হবে। তুমি যেটা বলছিলে, আমরা যেটা দেখলাম গত এই মাস, চলতি মাসেই আমরা ফারাক্কাতে গেলাম এবং ফারাক্কাতে গিয়ে সেখানে স্থানীয় জনপ্রতিনিধি ভিডিও তারা কেউ কোনো ধরনের কোনো তথ্য তাদের কাছে নেই। সেন্ট্রাল একটি প্রতিনিধি দল, বাংলাদেশের একটি প্রতিনিধি দল সেখানে এই
গঙ্গার জল বন্টন চুক্তি নিয়ে তারা মিটিং করছেন, কিন্তু সেখানকার জনপ্রতিনিধি, সাধারণ মানুষের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি, সেখানকার প্রশাসনিক প্রধান ভিডিও, তাদের কাছে কোনো ধরনের খবর নেই, তাদের কাছে কোনো আমন্ত্রণ পত্র নেই, তাদের কোনো অংশগ্রহণ নেই। এই যে কেন্দ্রীয় সরকারের এই ধরনের উদ্যোগের কারণে যেমন রাজ্য এবং কেন্দ্রের সঙ্গে একটি সম্পর্ক দূরত্ব হচ্ছে, এবং এর ফলে কিন্তু প্রতিবেশীদের কাছেও আমাদের বিষয়ে, আমাদের ওপর প্রতিবেশীরাও কিন্তু আমাদের দিকে কিন্তু বিদ্বেষমূলক বা বিক্ষোভ বা বিভিন্ন ধরনের তারা কিন্তু আমাদের দিকে প্রশ্ন ছুড়ে দিচ্ছেন। এই প্রশ্নের উত্তরটা কিন্তু আমাদের সরকার, আমাদের রাজ্য সরকারকে দিতে হচ্ছে। এবং সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে উত্তর নয় শুধু, আজকে আমাদের যে সামগ্রিকভাবে যে পরিস্থিতি তৈরি হয়েছে বাংলা ভাষাভাষীদের, একদম বাঙালি সত্তায় হিসেব করে বলি যে এই 30 কোটি বাঙালির বড় একটি স্টেক হোল্ডার বাংলাদেশ, এবং তারপর আমরা পশ্চিমবঙ্গের মানুষ। এই 30 কোটি বাঙালিকে কিন্তু ব্রিটিশ শাসনের সময় থেকেই বিভিন্ন রকমের বিভাজনের তত্ত্বে বাঙালিরা ইউনাইটেড না হতে পারেন, সে কারণে কিন্তু সবসময় এক ধরনের বিভাজনের রাজনীতি চলে আসছে, এবং বাঙালিরা কিন্তু সত্যিকার অর্থে ঐক্যবদ্ধ হতে পারেনি। 1947 বিভাজনের রাজনীতি নয়, বিভাজনের রাজনীতির মধ্যে দিয়ে আমার পক্ষে কত ভোট আসবে সেটা স্থানীয় ইস্যুকে তুলে ধরে এগুলো কিন্তু হচ্ছে। পররাষ্ট্র নীতির ক্ষেত্রে দুদেশের সরকার যখন কোনো কিছু চুক্তি বাস্তব করতে যাবে, আমি বারবার কথা বলছি, আমার ঘরটাকে গুছিয়ে নিয়ে আমার ঘর থেকে কোনো বিরোধ আসতে পারে কিনা, এই জায়গাটাতে রাজনীতি, এই জায়গাটাতে ভোটের রাজনীতি, ভোট আমার পক্ষে আসবে কিনা, এই অন্তত এই জায়গাটাতে জাতীয় নদীর পানি যাবে প্রকৃতিগত নিয়মে, সেই জায়গা থেকে যারা এইগুলো নির্ণায়ক, তাদের কিন্তু অনেক ভাববার সময় আছে। অকারণে বিদ্বেষ ছড়াচ্ছে, এর দায় বা দায়িত্ব কিন্তু আমাদেরই নিতে হবে। এবং অবশ্যই আমরা নিচ্ছি তো পশ্চিমবঙ্গের একটি, তুমি নিজে দেখেছো, পেট্রাপোল ঘুরেছো, কলকাতা দেখেছো, অনেকে আমাদের সহনাগরিক ভারতীয় অনেকেই বলবেন পানি না পাওয়াটা একটা দুঃখ, ক্ষোভ, রাগ, বুঝতে হবে, ঈর্ষা, কিন্তু সেই ইস্যুটা, সেই রাগটা, ক্ষোভটা আমার মধ্যে থেকে গেছে। কিন্তু বর্তমান যে ইস্যু, বাংলাদেশিরা আসতে পারছেন না, ভিসা পাচ্ছেন না, অবশ্যই একটা এমার্জেন্সি পরিস্থিতি তৈরি হয়েছে, এটা হয়তো কাটিয়ে ওঠা যাবে। কিন্তু আমরা কলকাতা মহানগরীতে দেখেছি, কলকাতার পার্ক স্ট্রিট, ধর্মতলা, সাদার স্ট্রিট, মার্কিউ স্ট্রিট, কালিং স্ট্রিট, বড় বাজার পুরো ধসে পড়েছে। তাদের বক্তব্য হচ্ছে সবই চলছে, শুধু সাধারণ মানুষ এক্সপায়ার হচ্ছে, সাধারণ মানুষ আসা যাওয়াটা বন্ধ রয়েছে না। আমাদের সরাসরি পেটে লাথি পড়ছে, আমাদের বেনাপোল পেট্রাপোলে হচ্ছে, আমাদের গেদে সীমান্তে হচ্ছে, সব জায়গায় হিলি বর্ডারে হচ্ছে, ত্রিপুরায় হচ্ছে, এটা তো একটা দার্জিলিং এ হচ্ছে জীবন জীবিকা। কলকাতার উত্তর নিউ টাউনে যে বড় বড় হসপিটাল আছে দক্ষিণ ভারতে, এগুলো তো বুঝতে হবে। আপনারা দেখছিলেন প্রথম কলকাতা। আপনারা আজকের এই প্রাসঙ্গিক প্রসঙ্গে খুব প্রাসঙ্গিকভাবে আমরা এটাকে সামনে এনেছি, কারণ আপনারা জানেন যে আগামী বছর 2026-এর 12ই ডিসেম্বর গঙ্গার জল বন্টন চুক্তির যে 30 বছরের মেয়াদ, সেই মেয়াদকাল শেষ হবে। তার আগেই সম্প্রতি যৌথ নদী কমিশনের, ভারত এবং বাংলাদেশের নদী কমিশনের এক্সপার্ট এবং টেকনিক্যাল কমিটির পক্ষ থেকে দফায় দফায় সার্ভে করা হয়, এবং কয়েকটি কলকাতায় জরুরি বৈঠকও করা হয়। এবং আমরা নিজেরা দেখেছি যে এই বৈঠকগুলোতে রাজ্য এবং কেন্দ্র সরকারের দ্বিমুখী অবস্থান। এবং শুধু তাই নয়, আমাদের সবশেষ বৈঠকের যেই তথ্য আমরা জানি দায়িত্বশীল সূত্র থেকে, বৈঠকের যে কিনোটস গুলো তৈরি হয়, যে খসড়া তৈরি হয়, সেই খসড়ায় কিন্তু আমাদের দেশের প্রতিনিধিরা, অর্থাৎ ভারতীয় প্রতিনিধিরা কিন্তু সেই বাংলাদেশি প্রতিনিধিদের যে বৈঠক, এই 3-4 দিনের বৈঠক হলো, তারপর যে মিনিটস গুলো তৈরি হয়, অর্থাৎ খসড়া তৈরি হয়, সেই খসড়ায় কিন্তু আমাদের দেশের যারা সংশ্লিষ্ট আধিকারিক ছিলেন তারা কিন্তু স্বাক্ষর করেননি, এমনটাই কিন্তু বিভিন্ন গণমাধ্যম এবং আমাদের কাছে অনেক অফ দ্য রেকর্ড, অনেকে নাম প্রকাশ করতে পারছি না, এরকম সংশ্লিষ্ট আধিকারিকরা আমাদের কাছে স্বীকার করেছেন যে হ্যাঁ, এই খসড়াতে ভারতের পক্ষ থেকে স্বাক্ষর করা হয়নি। অর্থাৎ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের কূটনৈতিক সম্পর্ক যত খারাপ অবস্থায় থাকুক না কেন, যে চুক্তি বা যে চুক্তি আমরা করে এসেছি, সেই চুক্তির যে ধারাবাহিকভাবে অব্যাহতভাবে চলবে সেটা আমরা বিশ্বাস করি। এবং একই সঙ্গে তিস্তার জল বন্টন চুক্তি নিয়ে যে 1983 সালের পর থেকে যে দেই দিচ্ছি করা হচ্ছে, সেটারও একটা সমাধান হওয়া উচিত। আমরা মনে করি দুই দেশের বাঙালি এবং বাঙালিকে ঐক্যবদ্ধ করতে হলে আমাদের কিন্তু এই বিষয়ে খুব ইতিবাচক ভূমিকা এবং সদর্থক ভূমিকা এবং আমাদের আরো উদার এবং সহনশীল হতে হবে। রাজনীতি এবং কূটনীতি থাকবে, কিন্তু তার থেকে বড় হচ্ছে মানুষের জীবন এবং মানুষের সম্পর্ক।
মানুষ না থাকলে রাজনীতি থাকবে না, মানুষ না থাকলে কূটনীতি থাকবে না, মানুষ না থাকলে দেশ থাকবে না, মানুষ না থাকলে ধর্ম থাকবে না, মানুষ না থাকলে পৃথিবীও থাকবে না। সুতরাং আমাদের আজকের এই আলোচনার বিষয় পরিষ্কার করে দিচ্ছি, কারণ আলোচনা নিয়ে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই। মাঝখানে আমরা সঙ্গত কারণে কয়েকটি প্রসঙ্গ টেনেছি। আমি আবার এই আলোচনার সরল রেখা একটি বলেছি। আজকের আলোচনার বিষয়বস্তু তিস্তার জল বন্টন চুক্তির মতোই অনিশ্চিত হয়ে যেতে পারে গঙ্গার জল বন্টন চুক্তি নবায়ন ইস্যুটিও। কারণ সামগ্রিকভাবে আমাদের এই দুই দেশের যে কূটনৈতিক শীতল সম্পর্ক রয়েছে সেটিও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের দেশের রাজ্য এবং কেন্দ্রের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে প্রভাব বিস্তার করতে পারে। কারণ আমরা সবসময় দেখেছি যে কোনো বিষয় সদর্থক ইতিবাচক মানসিকতা থাকলে আমরা অনেক টেকনিক্যাল ত্রুটি বিচ্যুতিগুলো আমরা কিন্তু ওভারলুক করি, কিন্তু যদি আমাদের সদিচ্ছা ইচ্ছে না থাকে তবে কিন্তু অনেক ছোট ছোট ইস্যুকেও আমরা সামনের দিকে তুলে ধরি, কারণ আমাদের ইচ্ছে নেই। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আমরা এভাবেই ভারত এবং বাংলাদেশের সংশ্লিষ্টদের চোখে আঙুল দিয়ে আমাদের ভুল ত্রুটি, সম্ভাবনা এবং আমাদের কি করণীয় আমরা এই প্রতিবেশী দুই দেশের বাঙালি সংস্কৃতি এবং আমাদের এই বাঙালিয়ানাকে বাঁচিয়ে রাখার জন্য আমাদের প্রথম কলকাতার কিন্তু এই ক্ষুদ্র প্রয়াস অব্যাহতভাবে চালিয়ে যাবে। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সবাই নিরাপদে থাকুন। নমস্কার।